সকালে জেগে তৈরি হয়ে বেরোতেই যাবে তখন তার ম্যানেজার কল করে জানায় খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তাকে সেখানে যেতেই হবে। এখন আমি কি করব? জিমিনের ফ্লাইট ল্যান্ড হওয়ার সময় হয়ে গেছে। আম, সুগাকে একটা কল করে দেখি। সুগা, তুই কি এয়ারপোর্টে যেতে পারবি? আজকে জিমিন আসবে। আমার হঠাৎই ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে। ওকে ব্রো, তুই চিন্তা করিস না, আমি সময় মতন পৌঁছে যাব। কথা শেষ করে জেগে মিটিং এর জন্য বেরোতেই যাবে তার আগে সে তের রুমে আসে। আমার পাখিটাকে না দেখে আমি কি করে যেতে পারি? এই মায়াবী মুখটা না দেখলে আমার দিনটা যে ভালোই কাটবে না। জেগে তার ঘুমন্ত পরীর কপালে স্নেহের পরশ দিয়ে রুম থেকে বেরিয়ে যায় এবং মিটিং এ যাওয়ার আগে সার্ভেন্টদের এক প্রকার হুমকির সুরে সে বলে, আমার টে পাখির খেয়াল রাখবে, তার যেন কোনো সমস্যা না হয়, নয়তো একটারও দেহে প্রাণ থাকবে না। তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে আসে এবং সে সার্ভেন্টদের কাছ থেকে জানতে পারে যে কে অফিসে চলে গেছে। তের খুব অভিমান হয়, কেন সে তাকে বলে গেল না। আমি খাবো না, আমি রুমে যাচ্ছি, কেউ আমাকে ডাকবে না। অন্যদিকে সুগা এয়ারপোর্টে এসে কাউকে খুঁজে চলেছে, তখনই সে দেখে এক সুন্দরী মেয়ে তার দিকে এগিয়ে আসছে। এখানে বলে রাখি, সুগা জিমিনকে ছোটবেলায় দেখেছিল। ছোটবেলাতেই জিমিনকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাই সুগা জিমিনকে চিনতে পারে না, কিন্তু জিমিন ঠিকই সুগাকে চিনে গেছে। কিভাবে সেটা পরে জানতে পারবে। হ্যালো মিস্টার সুগা, আমাকে দেখা হয়ে গিয়ে থাকলে এবার যাওয়া যাক। এটা আমার সেই ছোট্ট মুচি, তখন তো কিউটের ডিব্বা ছিল। আস, আমার মুচি বেবি, একটা মানুষ এত সুন্দর হতে পারে? তোমাকে না দেখলে তো জানতামই না। এই সুগা, কোথায় হারিয়ে গেলে? চলো। মুচি, মানে জিমিন, আগে কোথায় যাবে? জিকুক প্যালেস নাকি জাংকুকের জেকে প্যালেস? প্রথমত আমাকে তুমি মুচি বলেই ডাকবে, আর এখন আমি আমাদের বাড়ি চিকুক প্যালেসে যাব, পরে ভাইয়ার প্যালেসে যাব। চলো জিমিনের একটা ছোট করে পরিচয় দিই। জিমিনের যখন 10 বছর বয়স তখন তাকে পড়াশোনার জন্য হবির সাথে ইউএসএ পাঠিয়ে দেওয়া হয়। হবি হলো আরএম এর ছোট ভাই। জিমিন পড়াশোনা শেষ করে বর্তমানে সে একজন সাইকোলজিস্ট। তের সমস্যার সমাধানের জন্য এমার্জেন্সি জিমিনকে জেকে দেশে এনেছে, নয়তো জিমিনের আরো 2 বছর পর দেশে আসার কথা ছিল। সন্ধ্যায় যখন জেকে বাড়ি ফেরে তখন সার্ভেন্টরা জানায় তে সারাদিন কিছু না খেয়ে দরজা বন্ধ করে রুমেই রয়েছে। হোয়াট? তোমরা একটা বাচ্চা মেয়ের খেয়াল রাখতে পারলে না? টের কন্ডিশন সম্পর্কে তোমরা জানতে, তারপরও এত কেয়ারলেস কিভাবে? তোমাদেরকে তো আমি পরে দেখে নেব। জেকে দৌড়ে যায় তের রুমের সামনে। রুম ভেতর থেকে লক। বারবার সে নক করছে কিন্তু ভেতর থেকে তের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তে পাখি, দরজাটা খোলো না, এমন কেন করছো? জান, দরজাটা খোলো না। তুমি যদি দরজাটা না খোলো আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরেও যখন দরজা খুলছে না তে, তখন জেগে ঠিক করে দরজা সে ভেঙে ফেলবে। তবে তখনই তে দরজাটা খুলে দেয়। পাখি, তো তুমি ঠিক আছো তো? সারা দিন কিছু না খেয়ে নিজেকে রুমে লক করে রেখেছিলে কেন? আর এভাবে কেন কাঁদছো জান? তোমাকে কেউ কিছু বলেছে? বলো বাণীকে, তোমার বাণী তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। তুমি তুমি আমাকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? কেন গেছিলে? সরি পাখি, এই জন্য তুমি এমনটা করবে? আমি আমি কথা দিচ্ছি, আমি এমন ভুল আর কোনোদিনও করব না। কোথাও যাওয়ার হলে আমি তোমাকে জানিয়ে যাব। প্লিজ পাখি, তুমি এমনটা আর কোনোদিনও করো না। তের কান্না তো থেমে গেছে কিন্তু সে এখন প্রচন্ড রেগে আছে। আমার পাখিটা কতটা রেগে আছে, দেখি তো আমি তার রাগ ভাঙাতে পারি কিনা। বলে জেগে তের গালে, কপালে, চোখে,
পুরো মুখে ছোট ছোট আদরে ভরিয়ে দিতে শুরু করে। এখনো কি আমার পাখিটার রাগ ভাঙেনি? আরো আদর লাগবে? বানি, তুমি কি করছো? তোমার কি আমার পাখিটা দেখি লজ্জা পেতেও জানে? তে সত্যি সত্যি প্রচন্ড লজ্জা পাচ্ছে। জেকে তে এই লজ্জারাঙা মুখ দেখে ধীরে ধীরে নিজের ওপর থেকে নিজের কন্ট্রোল হারাচ্ছে। আহ বেবি, আমি আর পারছি না। আমি তোমাকে একটু আদর করব। তোমার যদি অস্বস্তি বোধ হয় আমাকে বলবে। বলে জেকে এই প্রথম তের ঠোঁটে নিজের ঠোঁট রাখে। সাথে সাথেই তে কেঁপে ওঠে। তের খারাপ তো লাগছে না, কিন্তু তের যে অনুভূতিটা হচ্ছে সেটা কেমন অনুভূতি তে বুঝতে পারছে না। তার পেটে বাটারফ্লাই উঠছে। বেবি, আমি আরো একটু আদর দিই। অসুবিধা হলে পানিকে বলবে। তে বরফের মতো জমে আছে। মুখ দিয়ে তার কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু বড় বড় চোখ করে জেকেকেই দেখে চলেছে। জেকে ধীরে ধীরে তেকে বেডে শুইয়ে দিয়ে পুরো ভর তার উপরে ছেড়ে দেয়। বানি, তুমি অনেক ভারী। তবে আমি উঠে পড়ি। জেকে যখন সরে আসতে যাবে তে তার শার্টের কলার চেপে ধরে। তে নিজেও জানে না সে এমনটা কেন করছে। জেকে একটা বাঁকা হাসি দিয়ে তের মাঝে ডুব দেয়। আদরে আদরে ভরিয়ে দিতে শুরু করে। কিছু সময় পর জেকে নিজেকে সামলে নেয়, তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। সে জানে এই সময় এর থেকে বেশি এগোনো উচিত হবে না। অন্যদিকে তে একইভাবে বেডে শুয়ে আছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে ভাবছে, সেটা কি ছিল, কেন ঘটলো, এইসব নিয়ে ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল জিমিন জেকে প্যালেসে এসে হাজির হয়। ভাইয়া, ভাইয়া, কোথায় তুমি? আগের দিন রাতে জেগে তাড়াহুড়ো করে নিজের রুমে চলে তো আসে। নিজের অশান্ত মনকে কিভাবে শান্ত করবে? কোনোভাবেই নিজেকে সাহায্য করতে পারছিল না। ঠিক কতবার তাকে ওয়াশরুমে যেতে হয়েছে সে নিজেও জানে না। ভোরের দিকে সে ঘুমাতে যায়, তাই সকাল সকাল তার আর ঘুম ভাঙেনি। এখনো সে ঘুমাচ্ছে। কে তুমি? বারবার কলিং বেলের শব্দে তের ঘুমটা ভেঙে যায়। সে নিচে এসে দেখে ড্রয়িং রুমের সোফাতে একটি মেয়ে বসে আছে। এটাই বোধহয় তে, যার জন্য আমাকে তাড়াহুড়ো করে আসতে হলো। সত্যি আমার ভাইয়ার চয়েস আছে। হ্যালো তে, আমি জিমিন। কেমন আছো তুমি? আমি তো তোমাকে চিনি না, তুমি আমার নাম জানলে কি করে দিদি? কে তোমার দিদি? হ্যাঁ, আমি তোমার থেকে বয়সে বড়, বাট খুব বেশি নয়, তাই বলে দিদি বলে ডাকবে? তুমি আমাকে জিমিনা বলে ডাকবে। তুমি কি বানির বোন? হ্যাঁ, কিন্তু তুমি কি ভাইয়াকে বানি বলে ডাকো? তোমার উপর রাগ করে না? তোমাকে বকে না? এই নামে ওকে ডাকলে তো প্রচন্ড রেগে যায়। না, বানি আমার উপরে রাগও করে না, আমাকে বকেও না। আরে জিমিন, কখন এলি? ভাইয়া, কেমন আছিস তুই? ভাইয়া, তোর কি শরীর খারাপ? তোকে এমন দেখাচ্ছে কেন? কোথায়? আমি একদম ঠিক আছি। তোর চোখ খারাপ হয়ে গেছে, চোখের ডাক্তার দেখা। জিমিন একজন সাইকিয়াট্রিস্ট। জিকে দেখেই সে যা বোঝার বুঝে গেছে। ভাইয়া, তুই রাতে কতবার ওয়াশরুমে গেছিলিস? প্রায় 10। এই, তুই আমাকে কিসব প্রশ্ন করছিস? যে কাজে তোকে আমি এখানে এনেছি সেই কাজটা মন দিয়ে কর। তে এই ভাই বোনদের কাণ্ড দেখে অবাক। কি চলছে, তারা কি বলছে সে কিছুই বুঝতে পারছে না। সবটাই তার মাথার উপর দিয়ে গেল। বুঝি বুঝি ভাইয়া, সবই বুঝি, খাই না কো সুজি। তে, চলো ব্রেকফাস্টটা করে নি। জিমিন তের সাথে নানা বিষয়ে কথা বলছে, মজার মজার জোকস বলছে। তেও খিলখিল করে হাসছে। জিমিনের উদ্দেশ্য হচ্ছে তে যাতে তার সাথে একটু সহজ হতে পারে, যাতে জিমিন তের সমস্যাটা বুঝতে পারে। এইভাবে সারা দিন তের সাথে সময় কাটায় জিমিন। সন্ধ্যায় তারা টিভি দেখছিল, তখনই জেকে অফিস থেকে ফিরে আসে। দেবাক্ষী, আজকের দিনটা তোমার কেমন কাটলো? অনেক ভালো। জিমিন আর আমি আজকে অনেক মজা করেছি। তাই?
এই নাও তোমার ফেভারিট স্ট্রবেরি চকলেট। দাও দাও, আমার স্ট্রবেরি অনেক ভালো লাগে। তে চকলেট পেতেই খেতে শুরু করে দেয়। অন্যদিকে জেকে চোখের ইশারায় জিমিনকে তার রুমে আসতে বলে। জিমিন জানে তার ভাই তাকে কেন ডাকছে। তে, তুমি টিভি দেখো, আমি একটু আসছি। ভাইয়া, আর ভেতরে আয়। আহ, তে ভাইয়া শান্ত হ, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আসলে তে যে আশ্রমে বড় হয়েছে, সেই আশ্রমের পরিবেশ ভালো ছিল না। সেই আশ্রমে এক প্রকার অযত্নেই তে বড় হয়েছে। ঠিকমতো খাবার না পাওয়ায় তে অপুষ্টিতে ভুগছে। তে খুবই দুর্বল, কথার অমান্য করলে গায়ে হাত তোলা। এখনো তের শরীরে মারের সেই কালশিটের দাগগুলো আছে। জানিস ভাইয়া, শাস্তি স্বরূপ ওদেরকে না অন্ধকার রুমে বন্ধ করে রাখা হতো। ওই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে রান্না করানো, ঘরদোর পরিষ্কার করা। জিমিন আর কিছু বলতে পারছে না, তার চোখ জলে ভরে উঠেছে। অন্যদিকে জেকে মাথা নিচু করে আছে, রাগে তার শরীর কাঁপছে। ভাইয়া, ভাইয়া নিজেকে সামলা, শান্ত হ ভাইয়া। কিভাবে শান্ত হব জিমিন? আমার তে আমার তে পাখি কতটা কষ্ট পেয়েছে, আমি ওদের কাউকে ছাড়বো না। আমার তে পাখি যতটা না কষ্ট পেয়েছে তার থেকেও বেশি কষ্ট দিয়ে আমি ওদের শেষ করব। জেকে প্রচন্ড রেগে গেছে। তার হাতের কাছে সে যা পাচ্ছে সব তুলে আছাড় মেরে ভেঙে ফেলছে। জিমিন তার ভাইকে এর আগে কখনোই এতটা রাগতে দেখেনি। জিমিন প্রচন্ড ভয় পাচ্ছে, তবুও সে চেষ্টা করছে তার ভাইকে শান্ত করার। শান্ত হ, পাগলামো করিস না ভাইয়া, তো তোর হাত কেটে গেছে ভাইয়া। ভাইয়া প্লিজ আমাকে তোর হাত ব্যান্ডেজ করতে দে ভাইয়া, শান্ত হ। জিমিনের চিৎকার শুনে তে ছুটে আসে সেই রুমে। কি হয়েছে তোমার? তে ছুটে গিয়ে জেকিকে জড়িয়ে ধরে, সাথে সাথে জেকি শান্ত হয়ে যায় এবং পাল্টা তেকে জড়িয়ে ধরে। সে এতটাই শক্ত করে তেকে জড়িয়ে ধরেছে, তে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোমাকে যারা যারা কষ্ট দিয়েছে আমি কাউকে ছাড়বো না। আমি সব ঠিক করে দেবো পাখি, সব ঠিক করে দেবো। জেকে বিড়বিড় করে কি বলছে তে ঠিকমতো শুনতে পারছে না এবং বুঝতেও পারছে না। অন্যদিকে জিমিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার ভাইয়ের তের প্রতি এত ভালোবাসা দেখে মনে মনে সে অনেক খুশি হয় এবং রুম থেকে চলে যায়।